গ্যাসের আচরণ থেকে কি কি পড়তে হবে তোমাদের? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে গাণিতিক রূপটি দাও। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রে গাণিতিক রূপ, তার সঙ্গে লেখচিত্র অঙ্কন করতে হবে। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি, কোন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা নির্ণয়ের অঙ্কটি প্র্যাকটিস করতে হবে। এছাড়াও রাসায়নিক গণনা থেকে এই রাসায়নিক গণনা থেকে তোমাদের যে 3 নম্বরই পড়তে হবে, এই রাসায়নিক গণনা হচ্ছে শুধুই অঙ্ক। কোনো গ্যাসে আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্ক, তারপরে কিছু ম্যাথ দেওয়া আছে। এসটিপিতে আয়তন বের করতে হবে। তারপর হচ্ছে তোমার এনটিপিতে 67 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে। তোমাদের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, তোমরা অঙ্ক করে মিলিয়ে দেখবে যে অ্যান্সার সঠিক হয়েছে কি না। একটি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে তা ধাতব অক্সাইড 112 গ্রাম ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় যার বাষ্প ঘনত্ব 221। কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে সেটা অ্যান্সার দেওয়া আছে 44। সেটা তোমাদের অঙ্ক কষে বের করে নিতে হবে। ওকে, তাহলে তোমাদের এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আছে, সেই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো করতে হবে। আর যারা তোমরা নর্মাল স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা করতে হবে না। রাসায়নিক গণনা চ্যাপ্টারটা ছেড়ে দিয়ে তোমরা পড়ার চ্যাপ্টারটা করবে। তার তাপ থেকে কি পড়বে? কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক। কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এদের সম্পর্ক। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একক। তরলের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটাও পড়ে নেবে। আলোর থেকে পড়বে উত্তল লেন্সকে কীভাবে বিবর্ধক কাজ হিসাবে ব্যবহার করা হয়। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে R = 2F, যেখানে R বক্রতা ব্যাসার্ধ, F ফোকাস দূরত্ব। এছাড়াও দীর্ঘদৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, এই সমস্যা, এটা বলতে কি বোঝো, যে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় আলোর রশ্মির কতটা কৌণিক চ্যুতি ঘটে, বা যে কোনো কৌণিক চ্যুতি ঘটে না সেটা প্রমাণ করে দেখাতে হবে। ওকে, এরপরে আমরা দেখব তাহলে আলো চ্যাপ্টারের কিছু ম্যাথ আছে। সেই ম্যাথগুলো যারা সাধারণ নর্মাল স্টুডেন্ট আছো তাদের না করলেও চলবে, আর যারা করতে পারবে তারা করে নেবে। এরপরে আমরা দেখব যে এই যে 3 নম্বরই, এগুলো কিন্তু 3 নম্বরই কোশ্চেনের জন্য দেওয়া। তোমরা যেন 3 নম্বরই 3 বারং 36, অর্থাৎ ওইখানে 36-36 পেতে পারো। যারা ভালো আছো তারা 36-36 পাবে, আর যারা নর্মাল স্টুডেন্ট তারা 36-36 পাওয়ার আশা করো না, কারণ তোমরা 1-2 মাসে 36-36 পাবে না। এরপরে আমরা চলতড়িৎ থেকে কী কী পড়ব? 3টি অভিন্ন রোধকে শ্রেণী সময়ে যুক্ত করে নির্দিষ্ট বিভব প্রভেদ যুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করলে এক্ষেত্রে 100 W ক্ষমতা ব্যয় হয়। রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে, এটা তোমাদের ম্যাথ অঙ্ক। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। জুলের যে 3টা সূত্র আছে সেই 3টা সূত্র বিবৃত করতে হবে। R1, R2, R3 3টি রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করতে হবে R = 1/R1 = 1/+1/R2 +1/R3, এটা প্রমাণ করে দেখাতে হবে। একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী চিত্র সহকারে বর্ণনা করতে হবে। আলফা, বিটা, গামা বিভিন্ন ধর্মের তুলনা করো। এবার ভর বিচ্যুতি কাকে বলে, নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো, প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার, এগুলো তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে চলতড়িৎ, সেই ইলেকট্রিসিটি, সেখান থেকে তোমাদের ম্যাথও পড়তে হবে
তার সঙ্গে কিছু প্রশ্ন আছে, সেগুলো পড়ে নিতে হবে। তাহলে এইখান থেকে যে ম্যাথ আসবে সেটা কিন্তু শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এর যে সূত্র, সেই সূত্রগুলো দিয়ে, যেমন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই তো? আর এইদিকে যে তোমার বৈদ্যুতিক যে ডিসি মোটরের কার্যপ্রণালী, সেটা তোমাদের ভালো করে পড়তে হবে, আর বিভিন্ন সূত্রগুলো আছে পড়তে হবে। এরপরে পর্যায় সারণী ও মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, সেখান থেকে তোমাদের পড়তে হবে, প্রথমেই দেওয়া আছে যে হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়। তারপরে হচ্ছে আয়নন বিভব কাকে বলে, পর্যায় সারণীতে এর মান কিভাবে পরিবর্তিত হয় সেটাও তোমাদের পড়তে হবে। মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর, এই যে মৌলগুলো যে রয়েছে সেই মৌলগুলোর পর্যায়বৃত্তে তার জারণ ধর্ম আর বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটা পড়তে হবে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও পড়তে হবে। এরপরে আসি আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। তড়িৎযোজী যৌগগুলিকে তড়িৎযোজী ও আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? তড়িৎযোজী যৌগে NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড যে অণু রয়েছে কিভাবে তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রনের যে অষ্টক সূত্রের নিয়মের ব্যতিক্রম দেখা যায়, এরূপ তোমাদের অণুর উদাহরণ দিতে হবে, সেই উদাহরণস্বরূপ তার গঠন লিখতে হবে। তারপরে XY যে কোনো তিনটা মূল্য দেওয়া আছে, যার 15, 17, 2 নং শ্রেণীতে অবস্থান করে, এবং XY দ্বারা উৎপন্ন যৌগের সংকেত এবং রাসায়নিক বন্ধন এবং তার প্রকৃতি, কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা হয় এবং কেন বলা হয় সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে আসি আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে পড়তে হবে যে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। তারপরে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় সেটা তোমাদের জানতে হবে, পড়তে হবে। গলিত NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে সোডিয়াম ক্লোরাইডের বলছে জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না, এর কারণটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয় সেটা তোমাদের জানতে হবে, পড়তে হবে। পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটা হচ্ছে তোমাদের অধ্যায় নম্বর। সেখান থেকে পড়তে হবে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি এবং তার যে শর্ত এবং বিক্রিয়া সমীকরণ সহ তোমাদের আলোচনা করতে হবে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির যে বিভিন্ন ধাপগুলি এবং শর্ত বিভিন্ন রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। তারপরে পড়তে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির বিভিন্ন যে ধাপ, শর্ত আর সমীকরণ এবং বিক্রিয়া রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেন আবদ্ধকরণ, এই যে বিভিন্ন ধাপ রয়েছে এই ধাপগুলো পড়তে হবে। অর্থাৎ তোমাদের এইখান থেকে বিশেষ করে পড়তে হবে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি আর স্পর্শ পদ্ধতি। এই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির যে ধাপ, তার শর্ত এবং বিক্রিয়া সমূহ সমীকরণ সহ তোমাদের আলোচনা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তড়িৎ প্রবাহ থেকে তো বলেই দিলাম যে ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য পড়ে নেবে। তারপর হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে NaCl এর জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না, সেটা ব্যাখ্যা করতে হবে। এবারে তোমাদের শেষ নাম্বার অধ্যায়, যেটা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা যায়। তারপরে রয়েছে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে, এই যে ইথাইল অ্যালকোহল রয়েছে এই ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে
ইথিলিন প্রস্তুত করা হয় সেটা জানতে হবে। ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো। ইথাইল অ্যালকোহল তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের যে বিক্রিয়া হয় সেটা পড়তে হবে। অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সেটা উল্লেখ করো। জৈব যৌগ অজৈব যৌগগুলির মধ্যে পার্থক্য তোমাদের পড়তে হবে। পলিথিন, টেফলন ও পিভিসি মনোমারের নাম, এর ব্যবহার পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।